অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত। সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির, পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি। খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন, আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয়ী হলো কি করে, পুরো ভিডিওতে জানাবো সেই বিষয়। প্রিয় দর্শক, আগামী 13 জুন শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে। কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার। পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয়। কিন্তু আসলে ঘটলটা কি যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হলো? আপনারা জানেন 7 জুন বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কজন সিনিয়র নেতা দেখা করতে চান। এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার বর্ণনা জানতে চান তাদের কাছ থেকে। তখন বেশ কজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়াকে বলেন যে ইউনূস সাহেব নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না, তিনি নির্বাচন দিতে চাইছেন না, তিনি অন্য কোনো পরিকল্পনা আঁটছেন। তো একে একে বেশ কজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনূস সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। তখন খালেদা জিয়া বলেন, প্রফেসর ইউনূসকে আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন জাতিকে সেই কথা রাখার চেষ্টা করবেন। এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকের সুরে বলেন, আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না, কোনো বড় বিরোধে যাবেন না, কারণ এতে বিএনপির একচুরও লাভ হবে না। বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত 16 বছর আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি। আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে। এত গুম খুন ক্রসফায়ার, তারপরও সরকারকে টলাতে পারেনি এই দল কিংবা বিরোধী দল। আজ সেই বিরোধী জোটের অর্থাৎ সকল জোটের কথা বলছেন, তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকার। এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়েশ নেই, তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, যেটি বিএনপিও আশা করে। অতএব ইউনূস সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে, কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে, সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন, ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন। বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন যে আওয়ামী লীগকে চিন্তা করে ইউনূস সাহেবের সাথে আপনাদের আচরণ নির্ধারণ করতে হবে, কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক। এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ, যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায়, ভুল কোনো কাজের মাধ্যমে, ভুল কোনো সাজেশনে নষ্ট করে, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে, বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে। এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন, আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে। এরপর বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে এই বিষয়গুলো জানান। এবং তারেক রহমানের সাথে তার মায়েরও টেলিফোনে কথা হয়। বেগম জিয়া তারেক রহমানকে সকল বিষয় বা চিত্রগুলো তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন। তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন 13 জুন তিনি প্রফেসর ইউনূসের সাথে, অর্থাৎ প্রথমে তিনি দেখা করার
পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরকে বা প্রোটোকল অফিসারকে, অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনূস সাহেবের সাথে কথা বলে তাদের স্থান, সময় এবং দিন ঠিক করেন এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে 13 জুন শুক্রবার বিকেল নাগাদ। এর আগে প্রফেসর ইউনূস তৃতীয় চার্লস তার সাথে দেখা করবেন, সেখানে তাকে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাকিংহাম প্লেসে গিয়ে তিনি তৃতীয় চার্লসের সঙ্গে, মানে ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করবেন এবং তাকে সেখানে সেই বিশেষ সম্মাননা বা অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রফেসর ইউনূসকে। পৃথিবীর যে প্রান্তে ইউনূসকে পান যে কোনো দেশ, তাকে মানে ইউনূস সাহেবকে তারা লাল গালিচায় সম্বর্ধনা দেন। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশ এমন একটি দেশ, তার জন্ম, তার ধর্ম, তার ব্যক্তিগত বিষয় নিয়ে এখন অনেক রাজনীতিকরা আলোচনা তুলছেন। যিনি ব্রিটিশ রাজার পাশে বসতে পারেন, ব্রিটিশ রাজা যাকে সম্মাননা তুলে দেন বা অ্যাওয়ার্ড তুলে দেন, যিনি ব্রিটিশ রাজার সাথে এক টেবিলে বসে ডিনার করতে পারেন, যে ব্যক্তিরা, সেটা ব্রিটিশ বলি, আমেরিকান বলি, পশ্চিমা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলো, সভ্য রাষ্ট্রগুলো, যাকে আমরা সভ্য বলি, প্রফেসর ইউনূসকে পেলে যারা মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শোনেন, পরামর্শ নেন, রাষ্ট্রের ব্যাপারে তার কাছ থেকে অনেক সাজেশন নেন, সেই ব্যক্তিটি আজ আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সম ক্ষমতা বা মর্যাদার, তাকে আমরা মূল্য দিচ্ছি না। এটা অনেক বড় দুঃখজনক ব্যাপার। দর্শক, আসি এবার মূল ফোকাসে। ভারতের গ্রুপটি চেয়েছিল তারেক রহমানের সাথে যাতে প্রফেসর ইউনূসের বৈঠকটি না হয়, তাই আওয়ামী লীগ এবং ভারত দুটো রাজনৈতিক চাল দিয়েছিল। এক, প্রথমে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীকে দিয়ে প্রফেসর ইউনূসকে দেখা করার আহ্বানে একটি অনুমতি চাওয়া হলো, অর্থাৎ তিনি লন্ডন সফর থাকাকালীন টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন। প্রফেসর ইউনূস যদি টিউলিপকে দেখা না দেন তবে তারেক রহমানকেও দেবেন না। বিষয়টি এখানে একটি দেয়াল তৈরির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে করে টিউলিপকে না করলেও তারেককেও না করা যায়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ এবং ভারতের দ্বিতীয় চেষ্টা ছিল যে বিএনপির ভেতরে যে গ্রুপটি ওপারের প্রেসক্রিপশন নেয় বলে অভিযোগ রয়েছে, অভিযোগের কথা বলছি, তারা তারেক রহমানকে বোঝাবার চেষ্টা করেছেন, খালেদা জিয়াকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে তারেক রহমানের সাথে এই সাক্ষাৎটি যেন না হয়, কারণ বিএনপির ঘোষিত টার্গেট ডিসেম্বরের নির্বাচনে ইউনূস সাহেব দিচ্ছেন না এবং বিএনপিকে মাইনাস করে তিনি এনসিপিকে ক্ষমতা আনতে চাইছেন। এরকম নানান আজগুবি গল্প কাহিনী সেই গ্রুপটি বেগম জিয়া এবং তারেক রহমানকে বোঝাচ্ছিলেন, ইউনূস সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তুলে দিচ্ছিলেন। বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার কাছে সেই হাইব্রিডগুলো অথবা ওপারের প্রেসক্রিপশনধারীরা ব্যর্থ হয়েছে এবং খালেদা জিয়া এই বয়সে এসে এত চমৎকার করে সেই নেতাদেরকে বোল্ড আউট করে দিলেন, যাতে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে গেল বিএনপির। আমি এটুকু বিশ্বাস করি, বেগম জিয়া যদি এখন রাজনীতির মাঠে সরব থাকতেন, আজকের এই ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হতো না। প্রফেসর ইউনূস অনেক চমৎকারভাবে কাজ করতে পারতেন। এখন অনেকেই আছে যারা দ্রুত নির্বাচন চাইছে বা যারা মনে করছে প্রফেসর ইউনূস তাদের জন্য ডিস্টার্ব, তারা সহযোগিতা করছে না যাতে ইউনূস ব্যর্থ হয়। অনেকে চেষ্টা করছে, অনেক রাজনৈতিক, শুধু বিএনপির কথা বলবো না, অনেক দল চেষ্টা করছে। কিন্তু বেগম জিয়া যদি রাজনীতির মাঠে সরব থাকতেন বা তারেক রহমান যদি দেশে থাকতেন, পুরো পরিস্থিতিগুলো তিনি নিজ চোখে দেখতেন বা ইউনূসের সাথে সরাসরি কথা বলতেন, আমার মনে হয় আজকের এই সিচুয়েশন তৈরি হতো না। আমরা যারা গণমাধ্যম কর্মী, সাংবাদিকতা করি, আমরা যখন বিএনপির কোনো ছোটোখাটো বিষয়গুলো সমালোচনা করি, অনেকেই আমাদেরকে ট্যাগ দেন, ভাই আপনি তো অমুক দলের, আপনি তো তমুক দলের, আপনি তো অমুকের বিরুদ্ধে কথা বলেন। তারা মনে করেন যে আমরা তাদের মতো দলীয় কর্মী, দল ভুল করুক, সঠিক করুক, ভালো করুক, মন্দ করুক, চোখ বন্ধ করে আমরা সাপোর্ট দিব। ভাই, এই কাজটি আওয়ামী লীগের সাথে হয়েছিল বলে আওয়ামী লীগ আজ পালাতক একটি দল, হাসিনা একটি পালাতক আসামিতে
দাঁড়িয়ে মানে তার পরিচয় তৈরি হয়েছে, পলাতক আসামি। তো বিএনপিকে তো আমরা সে জায়গায় দেখতে চাই না। বিএনপির যে ভুলগুলো, যত বড় নেতাই হোক, আমরাও তো দেশের সাংবাদিকতা করি, আমরাও রাজনীতির খোঁজ খবর রাখি, আমাদের কাছে অনেক রকম তথ্য থাকে, আমরা সবসময় চেষ্টা করি এই বিষয়গুলো তুলে ধরতে। একটি দল যখন সঠিক পথে হাঁটবে, দেশটা সঠিক পথে হাঁটবে, এটা কিন্তু একদম নির্দ্বিধায় বলতে পারি। আওয়ামী লীগ ভুল পথে হেঁটেছে বলে 16 বছর বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। আগামীতে বিএনপি সঠিক পথে হাঁটলে এই দেশ আবার এগিয়ে যাবে। এই দেশকে তখন মানে কাল্পনিক সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আমেরিকা বলতে হবে না, এই দেশ সেই রকম একটি দেশ হয়ে দাঁড়াবে। তো এখন যেটি হলো, ভারত এবং আওয়ামী লীগের চেষ্টা ছিল ইউনূসের সাথে তারেক রহমানের দেখাটা যেন না হয়। দ্বিতীয়ত, ডিসেম্বরের আগে জুন জুলাইয়ের পর থেকে যেন বিএনপি ইউনূস বিরোধী আন্দোলনে যায়। এটি ভারতের একেবারে সর্ববৃহৎ পরিকল্পনার একটি অংশ। আমাদের কাছে যে তথ্যগুলো আসে এজেন্সি, তারাই বলছে জুন জুলাইয়ের পর থেকে বিএনপি মাঠে নামবে একটা অ্যাগ্রেসিভ আন্দোলনের জন্য, যাতে করে হয় সরকারের পতন হয় অথবা এই সরকার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু বেগম জিয়ার এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং ভারতকে হতাশ করে দিয়েছে। কারণ বেগম জিয়া সরাসরি বলেছে ইউনূসের সাথে মানে এই সরকারের সাথে সংঘাতে না যেতে বিএনপিকে, এবং তিনি বলেছেন সব রকম সহযোগিতা করতে, এবং বলেছেন যদি বিএনপি এই সরকারের সাথে সংঘাতে যায় পুরোটা লস হবে বিএনপির। এই কথাগুলো এতদিন আমরা বলে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ খেয়েছিলাম। আজকে বিএনপির নেত্রী এই কথা বলেছেন। আমরা বেগম জিয়াকে দেখেছি, জেনেছি, তার চিন্তাটাকে বুঝি। আমাদের রাজনৈতিক চিন্তাটা বা দেশ নিয়ে আমাদের ভাবনাটা বেগম জিয়ার থেকে শেখানো। তিনি আমাদের গুরু, তিনি তার রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র চিন্তা, তাকে আপনারা হয়তো বিএনপির 100 জন কর্মীর মধ্যে, 100 জন নেতার মধ্যে 99 জন বেগম খালেদা জিয়ার বক্তব্য কখনো মন দিয়ে শোনেন না। আমরা শুনি, আমরা তারেক রহমানের বক্তব্য শুনি বলে তাদের চিন্তাটাকে আমরা বুঝি, কিন্তু তাদেরকে যারা মিসগাইড করছেন তাদেরকেও আমরা শুনি। যার কারণে আমরা একটা বিষয় বুঝতে পারি আসলে রাষ্ট্রকে কে কোন দিকে নিতে চায়। তারেক রহমানের সাথে কালকে রাতে যে কথাগুলি বলেছিলাম, তারেক রহমানের সাথে যদি প্রফেসর ইউনূসের এই বৈঠকটি হয়ে যায়, প্রফেসর ইউনূস তারেক রহমানকে বিশদ বিবরণগুলো তুলে ধরতে পারবেন, তার টার্গেট বলতে পারবেন যে তিনি আসলে কি করতে চান। এতদিন ধরে যারা বুঝিয়েছে ইউনূস নির্বাচন দেবেন না, এনসিপিকে ক্ষমতায় আনবেন, জামাতকে ক্ষমতায় আনবে, তারেক রহমান আর প্রফেসর ইউনূসের এই সরাসরি বৈঠকটি বলে দেবে ইউনূস কি চাইছেন, তারেক রহমান কি চাইছেন, এবং তারেক রহমান তার বক্তব্যগুলো তুলে ধরতে পারবেন, যাতে করে এই বিএনপি এবং প্রফেসর ইউনূস সরকারের মধ্যে সকল দূরত্ব কেটে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবার লন্ডনের কয়েকটি সূত্র আমাকে বলেছে তারেক রহমানের এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে আর কাউকে হয়তোবা রাখা হবে না, এখন পর্যন্ত যেটুকু জেনেছি। যেখানে তারা বসবেন সবাই বাইরে অবস্থান করবেন, এই দুই ব্যক্তি নিজেরা আলোচনা করবেন এবং নিজেরা নিজেদের বক্তব্য তুলে ধরবেন, এবং আগামী দিনের নির্বাচন পরিকল্পনা, রোড ম্যাপ, এভরিথিং তারেক রহমান তার বক্তব্য তুলে ধরবেন, ইউনূস সাহেব তার বক্তব্য তুলে ধরবেন। আর এতে করে আমার মনে হয় এতদিন যারা মাঝখানে দুতিয়ালি করেছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে এই কথা লন্ডনে ট্রান্সফার করেছেন, লন্ডন থেকে এখানে আবার ট্রান্সফার হয়েছে, এখানে যে পেগাসাস সফটওয়্যারের লোকেরা আছে, ওপারের প্রেসক্রিপশনধারীরা রয়েছে, এখানে ট্রান্সলেট বা অনুবাদ পরিবর্তন হয়েছে। আমি বিশ্বাস করি এবার তারেক রহমান ইউনূসের এই বৈঠকে বিএনপি এবং এই সরকারের দূরত্ব কেটে যাবে, এটা এখন পর্যন্ত আমার বিশ্বাস। তার মানে বাংলাদেশ একটা সঠিক পথে এগুবার সহজ পথ খুঁজে পাচ্ছে। আমরা গতকালকে পর্যন্ত যে আশঙ্কা ছিলাম বাংলাদেশ নিয়ে, 3টি বিগ গেমে আছে ওপার, 3টি বিগ গেম, প্ল্যান এ ব্যর্থ হলে বি ব্যর্থ হলে সি, এরকম 3টি প্ল্যান আছে। তো সেই প্ল্যানের বাস্তবায়ন আবার বিএনপির মধ্যে একটা গ্রুপ করতে চায় এমনও শোনা যাচ্ছে, অভিযোগ রয়েছে। তো এবার তারেক রহমানের সাথে যদি এই বৈঠকটি হয়ে যায়, ইউনূস সাহেব এবং তারেক সাহেব দুজন যখন কথা বলবেন, আমার মনে হয় দূরত্বগুলো কেটে যাবে, এবং ইউনূস সাহেব তার নির্বাচনের রোডম্যাপ বা বিএনপি তার ঘোষিত রোডম্যাপ, এই বিষয়গুলোর সমাধান চলে আসবে বা সমাধান আসবে, এবং আগামীতে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে দেশ এগোতে পারবে। এটুকু বলতে পারি, শেষ সময় এসে বেগম জিয়া এবং তারেক রহমান তাদের সিদ্ধান্তে
বাংলাদেশকে একটা বড় বিপদ থেকে যেন রক্ষা করেছে। আমরা বিশ্বাস করি এটি যেন আর কি নষ্ট না করতে পারে। ওপারের প্রেসক্রিপশন কিংবা ভারতের কোনো পরামর্শ যেন এপারের ব্যক্তিরা, আমাদের নেতারা আর কোনো গ্রহণ না করে। কারণ ওপার চাইছে ইউনূসকে বিদায় করে একটি লেন্দুব দর্জি মার্কা সরকার বসিয়ে পরবর্তী আওয়ামী লীগকে এদেশে স্টাবলিশ করতে, বৈধতা দিতে, এবং সেই যে যারা এখন ক্ষমতায় আসবে তাদেরকে 1 বছর 2 বছর 3 বছরের মাথা ছুঁড়ে ফেলে দিয়ে, একটা ক্রাইসিস তৈরি করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো। মনে রাখতে হবে, যারা এখন ভারতের সাথে বা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে ক্ষমতায় আসবে, বাংলাদেশের বাকি সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে চলে যাবে। যখন ভারত কোনো বিগ গেমে আসবে, সেই বিরোধী দলের বাকি অংশগুলো কখনো যারা সরকারে থাকবে, অর্থাৎ লিয়াজো সরকারের সাথে আর সম্পৃক্ত হবে না। একটা পর্যায়ে সেই দলটি হয়ে যাবে বাংলাদেশের কলঙ্কিত দল, মুসলিম লীগের মতো একটি দল। সো বাংলাদেশের মানুষের 90% মানুষের হৃদয়ের মধ্যে ভারত বিরোধিতা তৈরি হয়ে গেছে গত 16 বছরের কারণে। এখান থেকে যারাই ভারত বিরোধী রাজনীতি করবে তারাই সফল হবে বাংলাদেশের ভোটের রাজনীতিতে, আর যারা ভারতের তাবেদারি রাজনীতি করবে মনে রাখবেন তাদের অবস্থা আওয়ামী লীগের মতো শোচনীয়, এবং আওয়ামী লীগের মতো পলাতক আসামিদের অবস্থায় ফিরে যাবে। বাংলাদেশের রাজনীতি হাঁটছে কোন পথে? বিএনপি কেন প্রফেসর ইউনূসকে সহ্য করতে পারছে না? অথবা প্রফেসর ইউনূস কেন জাপানে গিয়ে বললেন একটি দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে নির্বাচন চায়? আবার ঐক্যমত কমিশনে বিএনপির যে বক্তব্য, এটাকে সবাই স্বাগত জানিয়েছে। পাশাপাশি জামায়াত বা এনসিপি তাদের অবস্থান কোথায় গিয়ে ঠেকছে? নেপথ্যে এনসিপি কি বিএনপির সাথে গোপনে আসন ভাগাভাগির কোনো পরামর্শ করছে? পাশাপাশি বিএনপিকে আওয়ামী লীগের শূন্য স্থানে দেখতে পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপি তার বিগত জনপ্রিয়তা কি হারাতে বসেছে? দেশের মানুষের পারসেপশন কি আগামীতে ক্ষমতায় বসতে পারবে? বিএনপির আসলে উল্লেখযোগ্য ভুলগুলো কি? অথবা বিএনপি নেতারা ক্ষমতার জন্য কিংবা নির্বাচনের জন্য এতটা বেসামাল কেন? চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, নির্দ্বিধায়। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতার রাজনীতি করলে এটা বিএনপির জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট। আর তারা যদি মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে, যেটা বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ের আসনে ছিল, জনাব তারেক রহমান কি পারবেন তার বাবা এবং মায়ের জনপ্রিয়তা ধরে রেখে বিএনপিকে পরিচালনা করতে? প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বাসী একজন মানুষ, পুরোপুরি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ। কিন্তু এই ব্যক্তির সাম্প্রতিক যে বক্তব্যগুলো আমরা দেখছি অনেকটা বিএনপির বিরুদ্ধে যায়, এবং আজকে তিনি যে সম্পাদকীয়টি লিখেছেন আমি পুরোটা পড়লাম। এতে করে আমি আতঙ্কে আছি যে বিএনপির বিশ্বস্ত দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপির সমালোচনা করছে কেন। প্রথমে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি ধরেন বিএনপির একজন অনুরাগী বা বিএনপিকে ভালোবাসি, জীবনে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বিএনপিকে দিয়েছি, এবং ফ্যাসিস্ট যুগে পুরো সময়টা আমরা লড়াই করেছি নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক বিএনপির জন্য। কিন্তু সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বিএনপি ভাবতে পারছেন না, তার কারণ আমরা বিএনপির সমালোচনা করছি, যেমনটা মাহমুদুর রহমান করছেন। আমরা কারা, আর এই মুহূর্তে বিএনপির সমালোচনা করছেন কারা? যেমন ধরেন শিল্পী আসিফ আকবরের কথা বলি, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার সাথে খুব ভালো সখ্যতাও রয়েছে শিল্পী আসিফের। তিনি গত 15 বছর নির্যাতিত হয়েছেন, সকল জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, ইভেন তিনি গানও ছেড়ে দিয়েছেন এই ফ্যাসিস্ট রেজিমের জন্য। আজকে তিনি বলছেন এই বিএনপিকে তো আমরা চিনি না বা এই বিএনপিকে তো ভালোবাসিনি। বিএনপির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটি হলো লাড়েলাপ্পা গ্রুপ, অর্থাৎ
যারা বিএনপি করেনি বা করেছে, বা যারা আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, এক পরিবারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, অর্থাৎ যারা রাজনৈতিক দলের উপর নির্ভর করে অর্থ লোপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে, অর্থাৎ মাল কামাই করে বাংলা কথায়, তাদের কাছে কোনো রাজনৈতিক দল প্রাধান্য পায় না। শুধু যে ক্ষমতায় আসে তাদেরকে ম্যানেজ করে তারা তাদের আর্থিক অবস্থাটাকে উন্নত করে। এদের রাজনৈতিক কোনো আদর্শ বা চরিত্র নেই। কিন্তু বিএনপি বা জামায়াত বা আওয়ামী লীগে এমন কিছু ব্যক্তি আছেন যারা শেখ মুজিবের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, কিংবা জামায়াত তারা যেটা বলে যে কোরআন এবং হাদিসের আদর্শ, এই আদর্শ লালন করে। তো বিএনপি জিয়াউর রহমানের অবস্থানটা কেন, বা কেন জিয়াউর রহমান এত জনপ্রিয় হয়েছে? আওয়ামী লীগের বিপরীতে জিয়াউর রহমান যে আদর্শিক জায়গাটা তৈরি করেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই জিনিসগুলো জিয়াউর রহমান এনেছেন। অর্থাৎ সেকুলার আওয়ামী লীগের বিপরীতে ইসলামী শক্তিকে এক করে জাতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছে। আজকের যারা লিস্টেড বিএনপি নেতা বা যারা এখন কথা বলছেন গণমাধ্যমে, টকশোতে, এরা অধিকাংশ আওয়ামী লীগ থেকে উঠে এসছে বা বাম রাজনীতি থেকে উঠে এসছে। এরা অনেকে প্র্যাকটিসিং মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু মূল ধারার যারা বিএনপি, যারা জিয়াউর রহমানের আদর্শ লালন করে, তারা দেখবেন দৃশ্যপটের বাইরে। এক। দুই নম্বর, জনাব তারেক রহমান যে সুশাসন বা যে স্বনির্ভর বাংলা বা যে কৃষিভিত্তিক বাংলা বা শিল্পভিত্তিক বাংলা, তারুণ্যের বাংলা অথবা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, তার লন্ডন জীবনের লাস্ট 14 বছর বা 12 বছরের প্রত্যেকটি বক্তব্যকে বিশ্লেষণ করে দেখবেন জিয়াউর রহমানের ছায়া তারেক রহমানের মধ্যে আছে। তিনি এই বাংলাকে বা বাংলাদেশকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেন, ভাবেন। তার সাথে বা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে কারা? যারা প্রচণ্ড জাতীয়তাবাদী বিশ্বাসী বা আদর্শের লোক, তারা। কিন্তু তারেক রহমানের চিন্তার সাথে আজকের বিএনপির বাকি নেতাদের চিন্তার আমরা মিশ্রণ দেখছি না। এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, মাহমুদুর রহমান কি বলেছে যে বিএনপি কেন ডক্টর ইউনূসকে প্রতিপক্ষ ভাবছে, অথবা বিএনপির নেতারা প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে কেন ব্যক্তিগতভাবে অ্যাটাক করছেন, তার স্ত্রীকে নিয়ে অ্যাটাক করছেন, তার ধর্ম নিয়ে প্রশ্ন করছেন, সে সুদ খাচ্ছেন কি খাচ্ছেন এই প্রশ্নগুলো করছেন। বিগত এক যুগের অধিক সময় বিএনপি তো এই প্রফেসর ইউনূসকেই সমর্থন করেছে, তার পক্ষে দাঁড়িয়েছে। এবং আজকের যে নতুন বাংলাদেশ বা বিএনপি কনফার্ম বলতে পারছে আগামীতে তারা ভোট হলে ক্ষমতায় বসবে, এই স্বপ্নটা তৈরি করে রেখেছেন কে? প্রফেসর ইউনূস। বিএনপি ডিসেম্বরে হোক আর জুলাইতে নির্বাচন হোক, এই সময়ের মধ্যে বিএনপি একটু ধৈর্য ধরলে ক্ষমতায় বসতে পারে। কিন্তু গত 15 বছর বা 18 বছর বিএনপিকে স্বপ্ন দেখতে পেরেছিল যে তারা ক্ষমতায় আসবে। বিএনপিকে বা বিএনপির দাবি একটিও মানত না আওয়ামী লীগ, তারপরও বিএনপি ক্ষমতায় নির্বাচনে এসছিল। বিএনপির জন্য কোনো ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তো দূরের কথা, কোনো মাঠ তৈরি হয়নি, নির্বাচনের মাঠ যেখানে বিএনপির একটা কর্মী ভোট দিতে পারবে, তারপরও বিএনপি ভোটে এসছিল। আর প্রফেসর ইউনূসের এই সময়টিতে এসে বিএনপি কনফার্ম বলতে পারে তারা ক্ষমতায় আসবে। শুধু আসবে না, তারা অনেক সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় বসবে। তো বিএনপিকে এখন আসলে করণীয়টা কি? ধরেন বিএনপির মধ্যে একটা ভয় আছে কি, যে যত দেরিতে নির্বাচন তাদের ভোট ব্যাংক তত দুর্বল হবে বা ভোটার সরে যাবে, কমে যাবে। এই ভয়টা কেন? জনাব তারেক রহমান বা বিএনপির সিনিয়র নেতাদের এখন প্রধান কাজ নির্বাচনের আগে কি জানেন? দলের মধ্যে সংস্কার করা। ধরেন খুব উল্লেখযোগ্য কিছু পরামর্শ দিচ্ছি। বিএনপি জানে তাদের বিগত 2 বা 3টি নির্বাচনে কারা প্রার্থী হয়েছেন, এবং সেই সময়টা বিএনপি অনেকে বাধ্য হয়ে প্রার্থিতা দিয়েছেন। কিন্তু বিএনপি এটাও জানে এদের অনেকেই কারাপ্টেড ছিল, এদের অনেকেই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এই সময়টা এসে বিএনপি জানে তাদের মাঠ পরিষ্কার। এখন যদি বিএনপি চিন্তা করে 300 আসনে তারা বেছে বেছে একদম ক্লিন ইমেজের লোকদেরকে বসাবে, একটু তরুণদের বসাবে, যাদের গায়ে কোনো দুর্গন্ধ নেই তাদের বসাবে, তাহলে বিএনপি এই কাজটি করতে পারে। বিএনপি যদি মনে করে
যে আমরা এমন প্রার্থীদের দেব আগামীতে যারা বিএনপিকে ওন করবে, বিএনপির প্রতিচ্ছবি তৈরি করবে, জিয়াউর রহমানের আদর্শটাকে বাস্তবায়ন করবে। বিএনপির জন্য সবচেয়ে মোক্ষম টাইম কিন্তু এটি। এখন বিএনপি যদি বিগত সময়ের মাফিয়াদের, লুটেরাদের, লুটপাটকারীদের, জনগণের উপর জুলুমকারীদের, বিগত 5 তারিখের পর যারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, তাদেরকে নমিনেশন দেন, জনগণ বিএনপির প্রকৃত নেতাদেরকে ভুল বুঝবে, তারেক রহমানকে বা বেগম জিয়াকে ভুল বুঝবে। তারেক রহমান চোখ বন্ধ করে এখন যদি যে কোনো একটি আসনে কলা গাছকেও দাঁড় করান, সে জিতে যাবে স্রেফ বিএনপির ভোট ব্যাংকের জন্য। কিন্তু বিএনপি যদি মনে করেন যে না, আমি ওই চোর বাটপারকে দেবো, ওই লুটেরাদেরকে দেবো, তাদের টাকা আছে, শক্তি আছে, বা আমার সাথে লিয়াজও করে চলে, বা আমাকে ম্যানেজ করে চলে, তাহলে এটা হবে বিএনপির ভুল। কারণ এরা ক্ষমতায় বসে এমন লুটপাট করবে আর সমস্ত দায়ভার বিএনপির ঘাড়ে পড়বে, তারেক রহমানের ঘাড়ে পড়বে। যেমন শেখ হাসিনার পরিবার লুটপাট করেছে, শুধু কি শেখ হাসিনার পরিবার, পুরো আওয়ামী লীগের প্রত্যেকটা পাড়াগাঁয়ের সভাপতিরাও কি বাদ গেছে, পৌরসভার একটা কমিশনার কি বাদ গেছে, একটা মেয়র কি বাদ গেছে, এমপিদের কথা বাদই দিলাম, এদের সবার দুর্নীতির দুর্গন্ধ গিয়ে শেখ হাসিনার ঘাড়ে পড়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তার মানে বিএনপির জন্য সবচেয়ে ভালো সুযোগ এটি। তারা 300 আসনে যদি নির্বাচন হয়, যদি এই সিস্টেমে নির্বাচন হয়, বিএনপি একদম ক্লিন ইমেজের লোকদেরকে প্রার্থী করতে পারে। 2 নম্বর, যারা লুটপাট করেছে, বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিল না, কর্মীদের পাশে দাঁড়ায়নি, কর্মীদের মামলা পরিচালনায় খরচ বহন করেনি, 5 তারিখের পর যারা দুর্নাম কামিয়েছে দলের পক্ষে, তাদেরকে এই সময় এসে বিএনপি প্রার্থিতা থেকে বাদ দিতে পারে, দল থেকে না দেখ প্রার্থিতা থেকে বাদ দিতে পারে। তখন জনমনে একটা আশা তৈরি হবে যে না, বিএনপি পরিবর্তনের রাজনীতি করতে চায়। আর যদি পূর্বের মাফিয়াগুলোকে, লুটেরাদেরকে বিএনপি টেনে টেনে নিয়ে আসে, তাহলে মানুষের মধ্যে এই আশাটা ভেঙে যাবে। কেন মানুষ 5 বছরের জন্য ইউনূসকে দেখতে চায়, কেন মানুষ নতুনের স্বপ্ন দেখে, তার একটা কারণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। তারা মনে করে আওয়ামী লীগ আর বিএনপি একই জিনিস। আসলে এক জিনিস কখনোই না। বিএনপির শেষ শাসনামল বেগম খালেদা জিয়ার শাসনামল। খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি প্রতিটি মানুষের কথা ভাবতেন। তার জীবনে একটি সিদ্ধান্ত নেই যেটি তিনি ভারতের পক্ষে নিয়েছেন, দেশের মানুষের বিরুদ্ধে নিয়েছেন। তার সারা জীবনের রাজনীতি ছিল দেশের মানুষের জন্য, দেশের জন্য, যেটি জিয়াউর রহমান করেছেন এবং সেটা তিনি কন্টিনিউ করেছেন বেগম জিয়া। তো এখন যেহেতু একটা বিপ্লব বা গণ অভ্যুত্থান বা একটা পরিবর্তনের আভাস এসছে, এখন বিএনপিকে এই জায়গাগুলোতে পরিবর্তন আনা খুব জরুরি। তারপরের বিষয়টি কি, প্রফেসর ইউনূস ডিসেম্বরে দেখ আর ফেব্রুয়ারিতে দেখ ইলেকশন, বিএনপির এটা মেনে নেওয়া উচিত। কারণ বিএনপি 6 মাসের জায়গায় 8 মাস যদি ওয়েট করে, কিচ্ছু যায় আসবে না। বরং প্রফেসর ইউনূসকে সহযোগিতার মাধ্যমে বিএনপি তার জনপ্রিয়তাকে আবার টেনে আনতে পারবে। 5 তারিখের সেই কালো মুখগুলোকে বিএনপি এখনই ডিলিট করে দিলে বিএনপির 24 ঘন্টার মধ্যে জনপ্রিয়তা ফিরে আসবে। সবাই বুঝবে আসলে বিএনপি কি চায়। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করবে সেটার প্রমাণ পেয়ে যাবে। তাহলে প্রথম কাজটি হলো বিএনপির দলের মধ্যে সংস্কার করা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বিএনপির মধ্যে ডানপন্থী নেতাদেরকে টেনে আনতে হবে সামনে, যারা একটু ভারত বিরোধী বা যারা অনেকটাই ভারত বিরোধী, ইসলাম পক্ষের, অর্থাৎ বিএনপির মূল চরিত্রের সঙ্গে যাদের মিল রয়েছে, তাদেরকে সামনে আনতে হবে। যদি বামপন্থীগুলো বা একসময় আওয়ামী লীগের তুখোর নেতা ছিল, যারা প্র্যাকটিসিং মুসলিম নন, সেই নেতারা যদি প্রথম সারিতে থাকেন, এটা বিএনপির জন্য আরও ক্ষতির কারণ হবে। আজকে যারা মাহমুদুর রহমানের সম্পাদকীয়টি পড়েনি, তারা পড়ে নেবেন। তিনি একদম স্বাচ্ছা একজন বিএনপির লোক এবং ইসলাম বিশ্বাসী। তিনি বিএনপির নিজেদের ঘরে বসে যেই চমৎকার বিশ্লেষণ করেছেন, আমি বিশ্বাস করি এটা আমার দেশ পত্রিকার ভিডিও বার্তাও পাবেন অথবা রিটেন পড়তেও পারবেন। সেখানে তিনি একদম চমৎকার করে বুঝিয়ে বলেছেন এই কথাগুলো। এখন ধরেন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আগামীতে ক্ষমতায় আসা না, বিএনপির ক্ষমতা সুসংহত করা, বিএনপিকে আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে বের করে আনা, বা বিএনপি যাতে কখনো আওয়ামী লীগ না হয়ে যায় সেখান থেকে রক্ষা করা। কারণ হাসিনা বা তার দোসররা
পৃথিবীর যেই প্রান্তে থাকুক, বিএনপিকে তারা ফ্যাসিস্ট প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের মিডিয়া, তাদের অর্থ, তাদের কর্মী বাহিনী, এরা বিএনপির চেয়ে অনেক যোগ্য। তাদের বিশাল সাংবাদিক বাহিনী রয়েছে, সাংস্কৃতিক কর্মী রয়েছে, তাদের মানে অর্থে ভরপুর প্রচুর ব্যাকগ্রাউন্ডের লোক আছে। এরা বিএনপিকে প্রতিনিয়ত টাফ টাইম দেবে বিএনপি ক্ষমতা থাকলেও। সো বিএনপিকে এমন এমন কাজ করতে হবে যেগুলো জনগণের সাথে সম্পৃক্ত, নতুবা বিএনপি বড় রকম ফল্টে পড়বে। আমি আজকের ভিডিওতে জামাত বা এনসিপিকে নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ এদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জামাতের জনপ্রিয়তা বাড়ছে আর যেখানে বিএনপিটা কমছে। কিন্তু বিএনপির জনপ্রিয়তা ফিরিয়ে আনার একটাই কৌশল, দলের মধ্যে সংস্কার এবং দুর্নীতির বিপরীতে, অর্থাৎ 5 তারিখের পর যেই স্লোগানটি উঠেছে বা মানুষের মনস্তাত্ত্বিকভাবে ঢুকে গেছে মগজে, আওয়ামী লীগ বিএনপি এক, এখান থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি গুম করেনি, ক্রস ফায়ার করেনি। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের মতো 15 বিলিয়ন মার্কিন ডলারের মতো লুট হয়নি। বেগম জিয়া বা তারেক রহমানের পরিবারের 1টি টাকার লুটপাটের প্রমাণ কেউ করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কেউ হয়তো আমাকে ভাববেন দালালি করছি। তারেক রহমান বা জিয়া ও পরিবারের একজন ব্যক্তির বিরুদ্ধে 1টি টাকার দুর্নীতির প্রমাণ নেই। আছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে আছে। সেই নেতাদের কথাই বলবো, তাদেরকে বিএনপি এখন মাইনাস করতে পারেন, তরুণদের ডেকে আনতে পারেন। কারণ কলা গাছকে দাঁড় করালে প্রার্থিতা দিলে সেই বিজয়ী হবে। বিএনপির কোনো ব্যক্তি তার ইমেজে ভোট পায় না, জিয়াউর রহমানের নামটি বা ধানের শীষের মার্কার জন্য ভোট পায়। এটা তারেক রহমানকে মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা যারা সমালোচনা করি, আমাদেরকে শত্রু ভাববেন না। আমরা দলটাকে ভালোবাসি আর সমালোচনা করি এই কারণে যে দলটার ভেতরে যারা হাইব্রিড আছে, বিস্ফোরা আছে, যারা দলটার জনপ্রিয়তাকে নষ্ট করছে অথবা গোপনে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। যত বড় নেতা হোক, পৃথিবীর ইতিহাসে যত বড় সাম্রাজ্য ভেঙে পড়েছে, পতন হয়েছে, শত্রুর কারণে ভাঙেনি, পতন হয়নি। মুসলিম সাম্রাজ্য হোক, রোমান এম্পায়ার হোক, বাইজেন্টাইন হোক, উসমানী হোক, সেলজুক হোক, আব্বাসী হোক, মোগল হোক, যত ইতিহাস দেখবেন ঘরের বিশ্বাসঘাতকরা ধ্বংস করেছে। কিন্তু আমরা ইতিহাস থেকে আসলে শিক্ষা নেই না। ইতিহাস পড়ে যাই, পরীক্ষায় পাশ করি, কিন্তু শিক্ষা নেই না। বিএনপিকে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না যদি না বিএনপির বিশ্বস্ত সঙ্গীরা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। সাম্প্রতিক সময় বিএনপির সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলছেন বা ইউনূস সরকারের সমালোচনা করছেন, ব্যক্তিগত অ্যাটাক করছেন, এতে করে বিএনপির জনপ্রিয়তা কমছে। ইউনূসের কিচ্ছু হচ্ছে না। ইউনূস আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে আছেন। ইউনূস সব কাজ ভালো করছেন, আমরা সেটা বলছি না, কিন্তু ইউনূস কোনো দল নন, তার কোনো দল নেই। এনসিপি ইউনূসের দল নয়। 84 বছর বয়স্ক একটা লোক এই সময় সে দল গঠন করে কিচ্ছু করতে পারবেন না। তিনি আছেন, তিনি চলে যাবেন। জাতিকে কি দিয়ে যাবেন আমরা দেখব। সমালোচনার সময় আসুক, আমরা দেখব। 1 বছরও এখন এই সরকারের বয়স হয়নি, একটু সময় দিয়ে দেখি ভালো করে না খারাপ করে। তার চেয়ে বড় কথা, বিএনপি তার শাসনামলে ইউনূসের রেখে যাওয়া এই অর্জনগুলো তাদের কাজে লাগবে। আওয়ামী লীগ 16 বছরে এই দেশটাকে পচিয়ে দিয়ে গেছে, একদম অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, সব সিস্টেম ভেঙে দিয়ে গেছে। অ্যাটলিস্ট ইউনূস সরকার যতটুকু পারুক আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দেশটাকে তৈরি করুক, তারপর বিএনপি খুবই স্মুথলি দেশ পরিচালনা করুক, এটি আমরা চাই। আবারও বলছি, সমালোচনা আপনাদের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করতে চেষ্টা করবেন। ধরে নেবেন না, কোনো দলের ট্যাগ দেবেন না। নিজের ঘরের বিশ্বস্ত লোকগুলোকে ট্যাগ দিয়ে আপনারা লাভবান হন না, ক্ষতিগ্রস্ত হন। যারা আপনাদের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই সব লোকদেরকে আজকে শত্রু তৈরি করে ফেলছেন আপনারা। লাভ হচ্ছে বিএনপির কয়জন স্পোকম্যান তৈরি হয়েছে, কয়জন ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে, কয়জন ইউটিউবার, ফেসবুক তৈরি হয়েছে বিএনপির। যারা জনপ্রিয়তা পেয়েছে তাদের সবাইকে বিএনপি বিভিন্ন ট্যাগ দিয়ে শত্রু বানাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসবেন বলে কাউকে লাগবে না এই বিশ্বাস রাখবেন না, কারণ ক্ষমতা আবারও হারা, মানে ক্ষমতা আবারও ছুটে যেতে পারে শেখ হাসিনার মতো। ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক উপরের আল্লাহ। আমি বিশ্বাস করি আমার প্রিয় বিএনপি আগামীতে এই ভুলগুলো করবে না এবং বাংলাদেশের মানুষকে ইনসাফ প্রতিষ্ঠায় বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামীর বিএনপি চমৎকার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে। সে বিশ্বাস নিয়ে আজকের ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।